কক্সবাজারের পেকুয়ায় ট্রাক অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। সকাল ৭টার দিকে পেকুয়া ইবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল ৭টার দিকে পেকুয়া ইবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় ড্রাম ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত এবং আহত হন ২ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ড্রাম ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে বলে জানায় পুলিশ। মিশরে শুরু হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর জোট D8 সম্মেলনের ১১তম শীর্ষ সম্মেলন। যোগ দিতে রাজধানী কায়রোয় জড়ো হয়েছেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় ১১টার মিশরের রাজধানী কায়রোতে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কায়রোতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জামপ্রি আব্দুল কাদের। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশের পরবর্তী নির্বাচন, রোহিঙ্গা সংকট সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন ডক্টর ইউনুস। প্রেস সচিব বলেন, এই সফরে বাংলাদেশের অভূতপূর্ব পরিবর্তন ও বাংলাদেশের চাওয়া পাওয়া নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা। ভিসা নীতির পরিবর্তনে ভারতের ভিসা না পেয়ে চিকিৎসার জন্য অনেকে ছুটছেন থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে। তবে এক শ্রেণীর রোগী যারা ভারতে চিকিৎসা নিতে পারলেও অন্যান্য দেশে খরচ বেশি হওয়ায় যেতে পারছেন না, তাই বাধ্য হয়ে দেশে চিকিৎসা নিচ্ছেন। এর ফলে হাসপাতালগুলোতে বাড়ছে রোগের চাপ। সেই সাথে দেখা দিয়েছে সিটের সংকট। আস্থার সংকট কাটানো না গেলে কোনোভাবেই বিদেশমুখিতা ঠেকানো সম্ভব নয় বলে মত চিকিৎসকদের। SM তানভীরের রিপোর্ট। ভারতের চিকিৎসা নেওয়া রোগীর বেশিরভাগই এখন চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশে। মাইটিভির সাথে আলাপকালে রোগীরা বাংলাদেশের চিকিৎসার মান ভালো হলেও সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসকদের অতি ব্যবসায়িক মনোভাব, ঔষধের মানসহ নানা প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো, কিন্তু তারপরেও কিছুটা ঘাটতি আছে আমার মনে হয়। তা না হলে মানুষ কেন বিদেশে যাচ্ছে? ওই যে অনেকের ভিতরে একটা বিশ্বাস জন্মে গেছে যে আমরা বাইরে গেলে ভালো হবে, বাংলাদেশে হবে না। এই বিশ্বাসটাকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে। কারণ ডাক্তার দেখাতে গেলে আপনার ডাক্তারের ফি দিতে হবে, পরীক্ষা নিরীক্ষার যে ফি দিতে হবে সেই ফিটা অনেক বেশি, কারণ ভয়তে কিন্তু আসতে যায় না। তারা বলছেন, দেশের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্টাফদের রোগীর প্রতি আন্তরিকতা কম, রোগীদের কম সময় দেয়া যা চাইলেই পরিবর্তন করা সম্ভব সহ হাসপাতাল পলিসিতে পরিবর্তন আনা জরুরি। রোগীর ওয়েটিং টাইম কমানো, রেশনাল প্রেসক্রিপশন প্রদান, ল্যাবের মান বৃদ্ধি করে উন্নত ডায়াগনোসিস করলেই আস্থার সংকট অনেকটা কমবে বলে মনে করেন রোগীরা। রোগীদের আস্থার সংকটের কথা স্বীকার করে বিদেশ গমনের কারণগুলো তুলে ধরেন চিকিৎসক। অনেকগুলো বড় বড় হাসপাতালে নানা ধরনের মার্কেটিং এর লোকজন বাংলাদেশে কাজ করছে। তারা নানা মিথ্যা প্রলোভন এবং গুজব ছড়িয়ে মানুষকে মোটিভেট করেও দেশের বাইরে নিয়ে যায়। অবৈধ অর্থের উৎস যাদের রয়েছে তারা দেশের বাইরে যাচ্ছে, কারণ তারা মনে করছে আমার নেতা যদি দেশের বাইরে চিকিৎসা নেয় আমারও নেওয়া উচিত, নাহলে তো সামাজিক মর্যাদা বাড়ল না। আর এর বাইরে কিছু লোকজন যায় যাদের সত্যিকার অর্থে চিকিৎসার দরকার রয়েছে, যে চিকিৎসাটা বাংলাদেশে নাই। এখন আমাদের সরকারি ব্যবস্থাপনায় যে জিনিসটা লক্ষ্য করা গেছে যে সেই ব্যবস্থাপনায় অনেক ঘাটতি রয়ে গেছে। যেমন অনেক সময় অভিযোগ আসে রোগীদের কাছ থেকে, যারা সময় মতো গিয়ে অনেক সময় ডাক্তারদের চিকিৎসাস্থলে পান না। আবার যে সমস্ত ঔষধ সরকার হতে দেওয়ার কথা সেই সমস্ত ওষুধেরও অপ্রতুলতা আছে। তবে চিকিৎসকরা বলছেন, কোভিড-19-এর সময় যখন বিদেশ যাওয়া সম্ভব ছিল না তখন বাধ্য হয়ে মানুষ দেশে চিকিৎসা নিয়েছেন। তবে ভারতে চিকিৎসা নেওয়া রোগীরা এখন বাংলাদেশে চিকিৎসা নেওয়ায় রোগীর চাপ কিছুটা বেড়েছে। সেই সাথে বেড়েছে হাসপাতালগুলোতে সিটের সংকট। জনসংখ্যার তুলনায় এখানে ডাক্তারও যেমন কম, নার্স আরও বেশি কম, টেকনোলজিস্ট আরও বেশি কম এবং হাসপাতালের সিট সংখ্যা কম। ফলে যেটি দাঁড়াচ্ছে, রোগীর লোকজনের অভিযোগটি একেবারেই সত্য যে প্রয়োজনীয় বেড তারা পাচ্ছে না। আমরা চাইব নতুন উদ্যোগে দেশের স্বাস্থ্য সেবার জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করে রোগীর জন্য প্রয়োজনীয় বেড, ডাক্তার, নার্স, প্যারামেডিক্স ইত্যাদি যেন পরিকল্পনা করা হয় এবং তাদেরকে তৈরি করার দিকে যায়। না হলে কিন্তু আমরা বিদেশমুখীনতা বা বিদেশ নির্ভরতা থেকে চিকিৎসার ক্ষেত্রে যেটা হচ্ছে বেরিয়ে আসতে পারব।
প্রকৃত সেবা প্রদানের মাধ্যমে রোগীদের আস্থা ফেরানো না গেলে কোনোভাবেই ঠেকানো যাবে না বিদেশ গিয়ে চিকিৎসা নেওয়ার প্রবণতা। সাথে চিকিৎসা নিতে গিয়ে যে পরিমাণ অর্থ প্রতি বছর বিদেশে চলে যায় তা ঠেকাতে হবে। এস.এম. তানবীর, মাই টিভি, ঢাকা। রাজবাড়ীতে নির্মাণের 5 বছর পরেও চালু হয়নি গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। অযত্ন আর অবহেলার প্রভাবে কমপ্লেক্স থেকে চুরি হচ্ছে বিভিন্ন আসবাবপত্র। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিনিধি শেখ মমিনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। দেখে বোঝার উপায় নেই, এটি গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। আওয়ামী লীগ সরকারের আমলে তড়িঘড়ি করে কোনো রকম পরিকল্পনা ছাড়াই নির্মাণ করা হয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। ফলে কোনো কাজে আসছে না ভবনটি। প্রতিনিয়ত ময়লা আবর্জনার স্তূপে পরিণত হওয়ায় জাতির শ্রেষ্ঠ সন্তানরাও এখানে আসতে পারছেন না কোনো কাজ করতে। সবসময় ময়লা আবর্জনায় ভরপুর থাকে, আশপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ। আর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি এমন জর্জরীর্ণ থাকায় ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছেন বর্তমান সময়ের নতুন প্রজন্ম। সরকারের কাছে আমার উচ্চতর আবেদন থাকবে যেন আমাদের এই কমপ্লেক্স ভবনটা সুন্দরভাবে পরিচালিত হয়। আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু তাদের সামনে বিশেষ কিছু দিক তুলে ধরা দরকার। অযত্ন অবহেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনেই বসেছে গোয়ালন্দের গরুর হাট। দ্রুত গরুর হাটটি অপসারণ করে কমপ্লেক্সটি প্রাণবন্ত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। সঠিক মানসম্মতভাবে যে প্রতিষ্ঠানগুলি করা উচিত, সঠিক জায়গা নির্ধারণ করে যে প্রতিষ্ঠানগুলি করা উচিত, বিগত সরকার এই প্রতিষ্ঠানগুলি সেভাবে করে নাই। সেখানে আমরা প্রতিনিয়তই যাবে, সেখানে লাইব্রেরিতে থাকবে আমাদের মুক্তিযোদ্ধাকালীন যে দৃশ্যগুলো সেগুলো লিপিবদ্ধ থাকবে, নতুন প্রজন্ম যাবে, যারা জানবে, শিখবে। এই স্বাধীনতা এখন এইভাবে নষ্ট হয়ে যাবে এটা আমরা কখনো আশা করি না। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমান যে অবস্থায় রয়েছে সেটা আসলে একটু দুঃখজনক ব্যাপার যে এটা আসলে সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না। এটা আমার মনে হয় যে প্রথম দিকে যারা এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি তৈরি করার জন্য সাইট সিলেকশন করছে তাদের মধ্যে অবশ্যই একটা সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল, সেটা হয়তো এখনো বাস্তবায়ন হয়নি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 30টি দোকান পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত 3টার দিকে উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আলী আহমেদ মার্কেটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে পুরো ছাই হয় অন্তত 30টি দোকান। গজারিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, ধারণা করা হচ্ছে বাজারের একটি সেলুনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল 25 বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাই পণ্য আটক করা হয়েছে। বিজিবি জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিজিবির বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 2,08,60,000 টাকা মূল্যের 6,110 পিস ইয়াবা, ভারতীয় উন্নত মানের বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে আটক করে। আটককৃত ভারতীয় অবৈধ পণ্য আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজেপি। কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তে অভিযান চালিয়ে 26,54,000 টাকা মূল্যের কোকেন ও ফ্যান্সিডিল উদ্ধার করেছে বিজেপি। সকালে কুষ্টিয়া বিজিবির 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল মোর্শেদ রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। বলা হয়, গতকাল নায়েক সুবেদার শাহাবুদ্দিনের নেতৃত্বে দৌলতপুর উপজেলা সীমান্তবর্তী আশ্রয়ন বিওপির একটি টহল দল তালতলার 60 ঘাট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় 530 গ্রাম কোকেন ও 10 গ্রাম ফেন্সিডিল উদ্ধার করে। মুন্সিগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর নৌ পুলিশের অভিযানে 3,90,60,000 টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে এসব কারেন্ট জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, বুধবার উপজেলার বাগবাড়ি এলাকায় একটি দোকানে তল্লাশি করে 13 লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং 20 পিস অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়, যাহার মূল্য আনুমানিক 3,90,60,000
টাকা। উদ্ধারকৃত কারেন্ট জাল ও দুয়ারি জালগুলো সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাশেমের উপস্থিতিতে জনসম্মুখে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে এসব আলামত ধ্বংস করা হয়। জামালপুরের সরিষাবাড়ি সীমান্তবর্তী মনসুরনগর বামুনজানি এলাকায় স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার বামুনজানি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আশিক মাহমুদ, ইউনিয়ন যুবদলের সদস্য শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সদস্য রেদওয়ান সরকার রিঙ্কু, আসাদুল ইসলাম। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ পালিয়ে গেছে, তাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। দলটির স্বভাব কিছু হলে তারা পালিয়ে যায়। বুধবার যশোর টাউন হল ময়দানে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ায় আগামী 28 ডিসেম্বর দীর্ঘ 10 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে বুধবার শহরের টিএ রোডস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সিরাজুল ইসলামের সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী, আসাদুজ্জামান শাহীন, জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মোহাম্মদ আরিফ সহ আরো অনেকে। মাগুরায় জামাতের উপজেলা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মোহাম্মদপুর সদরে আমিনুর রহমান কলেজ মাঠ প্রাঙ্গণে মোহাম্মদপুর উপজেলা শাখা আয়োজিত উপজেলা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর মাগুরা জেলা আমির অধ্যাপক MB বাকের। এ সময় মোহাম্মদপুর উপজেলা আমিন নূর আহমদ আলীর সভাপতিত্বে সম্মেলনে নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদ আহমেদ, সাবেক উপজেলা আমির মাওলানা কবির হোসেন উপস্থিত ছিলেন। নরসিংদীর বেলাবতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী মালালা ফান্ডের অর্থায়নে গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতা এবং ভাব বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দুদকের সাবেক পরিচালক আবু আরিফ সিদ্দিকের সভাপতিত্বে ও ভাব বাংলাদেশ সহকারী কান্ট্রি ডিরেক্টর MA আলিম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাব বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবি নায়ক, গণস্বাক্ষরতা অভিযানের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু রেজা। চাঁদপুর বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও ভবিষ্যৎ অগ্রযাত্রা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বক্তব্য রাখেন চাঁদপুর ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পিয়ার আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান CSE বিভাগ ভারপ্রাপ্ত জাহিদুল ইসলাম। এ সময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জমি অধিগ্রহণ, আধুনিক ল্যাব স্থাপন সহ বিভিন্ন সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন। ময়মনসিংহে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক শিল্প মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বেসিক শিল্প মালিক সমিতির ময়মনসিংহ শাখার আহ্বায়ক মোহাম্মদ আবু সাইদ। বক্তব্য রাখেন ব্যবসায়ী ফেরদৌস মিয়া, নুরুল আলম, শঙ্কর বসাক, মাহবুবুল আলম মাসুম ও আতিক ফরাজি। এ সময় বেসিক শিল্প নগরীর সকল প্লট মালিক ও পরিচালকগণ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতভাবে মোহাম্মদ আবু সাইদকে সভাপতি নির্বাচিত করা হয়। মহান বিজয় দিবস মাস উপলক্ষে যশোরে 5 শতাধিক গরিব দুস্থদের মাঝে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দুদিন ব্যাপী যশোরের সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে আশা স্বাস্থ্য সেবা কেন্দ্রের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাস। এ সময় জেলা কার্যালয়ের SDM শেখ ফিরোজ আহমেদ, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল জলিল গোলদার, বিনামূল্যে রোগী দেখেন ডক্টর হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। মানুষের
মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় যুবদলের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সিংহশ্রী ইউনিয়ন যুবদলের উদ্যোগে নয়ানগর আলাউদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সিংহশ্রী ইউনিয়নের যুবদলের সদস্য সচিব রাসেল কাইয়া সভাপতিত্বে ও যুবদল নেতা মাহতাজুর রহমান খান পল্লবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শাখার যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন। কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিজয় দিবস হাফ ম্যারাথনের আয়োজিত হবে আগামী 28 ডিসেম্বর। এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় জেলা প্রশাসক জানান, মেরিন ড্রাইভ রোড ভাঙ্গার মুখ হতে ইনানি হোটেল বেওয়াচ পর্যন্ত মোট 21 কিলোমিটার সড়ক পথের ম্যারাথনটি সকাল 7টায় শুরু হয়ে শেষ হবে সকাল 11টায়। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সহকারী কমিশনার নুসরাত জাবিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ কবির ফারুক, জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার সহ আরও অনেকে। জরুরি আবার একটা কাজে আমাকে চলে যেতে হয়েছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেংকান্দি মতিউর রহমান সর্দার উচ্চ বিদ্যালয়ের তত্ত্বাবধানে জাহিদ জাবেদ আলীর মেধা বিকাশের লক্ষ্যে বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। জাহিদ জাবেদ আলী মেধা বিকাশকে ধন্যবাদ জানিয়েছেন সারেংকান্দি মতিউর রহমান সর্দার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম। সংবাদ শেষ করব অতিথি পাখির একটি খবর দিয়ে। শীত এলে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলো, কিন্তু সময়ের বিবর্তনে জাহাঙ্গীরনগরে কমতে শুরু করেছে অতিথি পাখির আগমন। মাত্রাতিরিক্ত গাছ কাটা, অপরিকল্পিত ভবন নির্মাণ সহ অতিরিক্ত শব্দের জন্য অতিথি পাখি শূন্য হবার পথে যাবে। পাখির বিচরণ, আবাসস্থলের নিশ্চয়তা, সংরক্ষণ ও লেক সংস্কার বিষয়ে প্রশাসনের ভূমিকা প্রয়োজন বলে মনে করেন পাখি বিশ্লেষকরা। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। শীত প্রধান বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে পাড়ি জমাতেও বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। এসব পাখির কলকাকলিতে মুখরিত থাকে ক্যাম্পাসের লেকগুলো। জাবির সৌন্দর্যের সঙ্গে পাখিদের কোলাহল, প্রকৃতির মুগ্ধ রূপ পর্যবেক্ষণ করতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসতো দর্শনার্থীরা। কিন্তু গত কয়েক বছরের পরিসংখ্যান জানান দিচ্ছে আশঙ্কাজনক পরিস্থিতির। বিভিন্ন কারণে জাবিতে উদ্বেগজনকভাবে কমছে পরিযায়ী পাখির সংখ্যা। চলতি বছর একমাত্র ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার ছাড়া আর কোথাও পাখির তেমন দেখা মেলেনি। মাত্রাতিরিক্ত গাছ কাটা, অপরিকল্পিত ভবন নির্মাণ সহ অতিরিক্ত শব্দের জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে মনে করেন শিক্ষার্থী ও পাখিপ্রেমীরা। অতিথি পাখি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য। প্রতি বছরই শীতপ্রধান অঞ্চল থেকে কিন্তু অতিথি পাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিগত সময়গুলো তুলনায় কিন্তু অতিথি পাখির সংখ্যা খুবই কম। এটার মূল কারণ হিসেবে আছে আমাদের মানুষজনেরই বিভিন্ন আচরণ। যেরকম সাধারণ একটা জলাশয়ে অনেকগুলো অতিথি পাখি আছে, ওখানে দাঁড়িয়ে পড়ে সিম্পলি অতিথি পাখিদের উদ্দেশ্যে ঢিল ছোড়া হয়। পরিবেশ দূষিত হচ্ছে, প্লাস জলাশয়গুলোতে আর কি পাখি থাকার, অতিথি পাখি থাকার মতো আর কি অবস্থা নেই, এখন নষ্ট হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে অতিথি পাখির আগমন একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কিছু পাখি আসে যেগুলো সত্যিকারের আমাদের চীনের অংশ থেকে বা তিব্বতের অংশ থেকে বা সাইবেরিয়ান অঞ্চল থেকে কিছু পাখি আসে যেগুলো পরিমাণে খুবই কম। তো আমরা যদি পাখির আবাসস্থল ঠিক রাখতে পারি এবং এদের নিরাপত্তা বিধান করতে পারি, তাহলে আশা করা যায় যে লেকগুলোতে পাখি বসছে না, সেখানেও হয়তো বা পাখি ফিরে আসবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নিয়ে ক্যাম্পাসে পাখির কোলাহল আগের মতো ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি।